সৃজনশীল 2 নম্বর অঙ্কটির গ প্রশ্ন যদি আমরা দেখি যে সয়ন ব্রাদার্স এর লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। যখন হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাইতে বলে তখন আমরা বুঝবো যে এটি একটি হিসাব সমীকরণ করার জন্য বলা হয়েছে। তো এখানে একটা বিষয় মনে রাখবা কি যে সমীকরণের নির্দিষ্ট কোনো ঘর নাই, যে কয়টি ঘর হবে সেটি আগে থেকে বলা সম্ভব নয়। কয়টি ঘর হবে সেটি নির্ভর করবে ওই অঙ্কে কি কি তথ্য আছে। হ্যাঁ, তবে এইটুকু বলা যায় যে যেহেতু আমরা সমীকরণ মানেই বুঝি যে এ ইকুয়াল টু এল প্লাস ও এ ইকুয়াল টু এল প্লাস ও এ মানে হচ্ছে কি সম্পদ, এল মানে হচ্ছে দায়, আর ও মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। অর্থাৎ যদি সম্পদ হয় এই দিকে এর নিচে সমান চিহ্নের বাম দিকে গড় রাখবো আমরা সম্পদ হইলে। যদি দায় পাওয়া যায় অঙ্কে আমরা সমান চিহ্নের পরে প্রথমে দায়ের গড়টি নিব। ঠিক একইভাবে মালিকানা সত্ত্বের গড় নিব আমরা শেষে। এখানে একটু খেয়াল করো, সম্পদ আছে, দায় আছে, মালিকানা সত্ত্ব আছে, নাই কি নাই হচ্ছে আয় আর ব্যয় এখানে নাই, কিন্তু অঙ্কে আয় আর ব্যয় থাকবে। তাহলে আয় আর ব্যয় থাকলেও আমরা আয় এবং ব্যয়ের জন্য কোনো ঘর নিব না, এরকম সরাসরি কোনো ঘর নিব না। আমরা আয়ের টাকাকে অথবা ব্যয়ের টাকাকে আমরা মূলধন মালিকানা সত্ত্ব বা মূলধনের ঘরে লিখব, আয় আর ব্যয়ের জন্য কোনো ঘর হবে না। আর এই ঘর নির্ণয় করার জন্য আমাদেরকে জাবেদা অবশ্যই পাইতে হবে। আর এই জাবেদাগুলো আমি নিচে সংক্ষেপে লিখে রাখছি। এই জাবেদাগুলোর বিস্তারিত আমার চ্যানেলের বেসিক জাবেদা নামক যে ফোল্ডারটি রয়েছে প্লে লিস্টে, ওখান থেকে একটু ভালো করে জাবেদাগুলো শিখে নিবে, তাহলে এই জাবেদা দেখেই ঘর নির্ণয় করা সহজ হয়ে যাবে। তো আমরা দেখি শুরু করি। এই যে প্রথম লাইনে জাবেদা ছিল কি নগদান আর হচ্ছে মূলধন। নগদান কি হিসাব? সম্পদ। সম্পদ হইলে সম্পদের নিচে একটা ঘর হবে, নাম হবে নগদান। আমরা লিখলাম নগদ। এরপরে আসো মালিকানা সত্ত্ব ঘর হবে কোথায়? মালিকানা সত্ত্বের নিচে। সেটি কিসের ঘর? মূলধনের ঘর। আমরা লিখলাম মূলধন। আমরা দুইটি ঘর পেয়ে গেলাম। হ্যাঁ, এরপরে পরে জাবেদা যদি 7 তারিখে দেখি, প্রাপ্য হিসাব কি হিসাব? সম্পদ। সম্পদ হলে ঘর হবে কোথায়? সম্পদের নিচে। নাম কি? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব। এরপরে আছে যেটা, সেটা হচ্ছে বিক্রয়। বিক্রয় কি? আয়। আয় আর ব্যয়ের কোনো ঘর লেখা যাবে না। আয় আর ব্যয় কোথায় হবে? মালিকানা সত্ত্ব বা মূলধনের ঘরে হবে। এরপরে আসলে মনিহারি ব্যয়। আমরা একটু আগে বলছি আয় আর ব্যয়ের ঘর নিব না। আয় আর ব্যয় কোথায় হবে? মালিকানা সত্ত্বের ঘরে। এরপরে আসো পরেরটা সম্পদ নগদ। অলরেডি নগদের ঘরটা আমরা লিখে ফেলছি, এটার দ্বিতীয়বার নিতে হবে না, একটা ঘর একবারে যথেষ্ট। ঠিক একইভাবে সম্পদ গড় হওয়ার কথা ছিল, কিন্তু নগদ আমরা আগেই নিছি, দ্বিতীয়বার নিব না। প্রাপ্য হিসাব সম্পদ, প্রাপ্য হিসাবের গড় আমরা আগেই নিয়ে ফেলছি। তাহলে আমরা গড় পাইলাম 3টি, নগদ, প্রাপ্য এবং মূলধন। আমরা কোনো দায় এই অঙ্কে পাই নাই, আর না থাকার কারণে আমরা দায়ের নিচে কিছুই লিখি নাই, দায়ের নিচে খালি রাখছি। এবার আমরা অঙ্কটা শুরু করি। আমার অঙ্ক প্রথম লাইন বলা আছে ব্যবসায় মূলধন আনা হলো ৭৫,০০০ টাকা এবং সেটির জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। খেয়াল করো, আমার জাবেদাই বলে দিতেছে যে কোন কোন ঘরে হবে। দেখো, নগদের ঘরে আর মূলধনের ঘরে কত টাকা? এই যে 1 তারিখ ৭৫,০০০ টাকা নগদের ঘরে আর হচ্ছে মূলধনের ঘরে। আমরা লিখলাম। মন্তব্য হচ্ছে মূলধন আনয়ন, আমরা সংক্ষেপে লিখলাম মূলধন। মন্তব্য কেন লিখতে হয় খেয়াল করো, 1 মিনিট খেয়াল করো। মন্তব্য মানে দেখো, নগদের ঘরে শুধু নগদ লিখবো, অন্য কিছু লিখবো না। প্রাপ্যর ঘরে শুধু প্রাপ্যর টাকা, কিন্তু মূলধনের ঘরে শুধু মূলধনের টাকা না, মূলধনের ঘরে 4টা জিনিস হবে: মূলধন, উত্তোলন, আয়, ব্যয়।
এই জন্য মূলধনের ঘরের জন্যই মন্তব্য দিতে হবে যে এই যে মূলধনের ঘরে টাকাটা লিখছি সেটা কি মূলধনের টাকা নাকি উত্তোলনের টাকা নাকি আয়ের টাকা নাকি ব্যয়ের টাকা, সেটা বাংলা লেখার জন্যই মন্তব্যের ঘর রাখা হয়। তো আমরা যেহেতু এটা মূলধনের টাকা আমরা লিখছি মূলধন, যদি এটি আয় হয় তো আমরা লিখবো আয়, যদি ব্যয় হয় আমরা মন্তব্যের ঘরে লিখবো ব্যয়। তো এবার খেয়াল করো, যদি আমরা পরের তারিখে চলে যাই, প্রাপ্য আর বিক্রয় মানে হচ্ছে মূলধনের ঘর, মালিকানা সত্ত্বের ঘর। বিক্রয় যেহেতু আয়, মূলধনের ঘর। প্রাপ্য প্রাপ্যের ঘর এবং মূলধনের ঘর। প্রাপ্য হচ্ছে এই প্রাপ্যের ঘর, আয় যেহেতু কোনো ঘর নাই সেটি মূলধনের ঘর। এই 7 তারিখে কত টাকা? 50,000 টাকা। আমরা প্রাপ্যের ঘরে 50,000 টাকা লিখলাম এবং মূলধনের ঘরে 50,000 টাকা লিখলাম। এই যে 50,000 টাকা মূলধনের ঘরে লিখলাম সেটি আয়, বিক্রয়ের টাকা লিখছি আমরা লিখলাম আয়। এবার খেয়াল করো যোগ বিয়োগটা আমরা একটু দেখি। প্রাপ্য হিসাবে আমরা যদি সমীকরণের সমান চিহ্নের বাম পাশটাকে ডেবিট বলি আর ডান পাশটাকে ক্রেডিট বলি, খেয়াল করো এই যে প্রাপ্য, প্রাপ্য হিসাবের জাবেদা আছে কোথায়? ডেবিট। এই যে প্রাপ্য, প্রাপ্য হিসাবের ঘরটা আছেও ডেবিট, মিলে গেছে, মিলে গেলে যোগ, যোগ মানে যেভাবে আছে এইভাবে থাকবে। আর এটি আয়ের টাকা, আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, এটি যোগ এমনিতে বোঝা যায় যেহেতু এটি আয় যোগে হবে, যোগ মানে আছে যেভাবে আছে এইভাবে। এবার আসো 75, আমরা যদি রেজাল্ট লিখি 75,000 75,000, এই কারণে শুধু আছে 50,000, আমরা লিখলাম 50,000। এখানে 75 আর 50 যদি আমরা যোগ করি 1,25,000 টাকা। 10 তারিখ আসো, নগদে মনিহারি ক্রয় 2,200 টাকা। মনিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মনিহারি হচ্ছে ব্যয়, ব্যয়ের কোনো ঘর থাকবে না, ব্যয়ের টাকা আমরা লিখবো মালিকানা সত্ত্ব মূলধনের ঘরে। আর নগদের নিজস্ব ঘর আছে নগদ। এই 10 তারিখ একবার মূলধনের ঘরে আরেকবার নগদের ঘরে। কত টাকা? 2,200 টাকা। আমরা লিখলাম 2,200 টাকা, 2,200 টাকা। এটি কিসের টাকা? মনিহারির টাকা, অর্থাৎ ব্যয়। আমরা মন্তব্যের ঘরে বাংলা লিখলাম ব্যয়। তো ব্যয় হলে তো আমরা জানি সেটি বিয়োগ হবে স্বাভাবিকভাবে, আয় যদি যোগ হয় ব্যয় তো বিয়োগে হবে। এবার আসো এই যে নগদের টাকাটা আমরা একটু দেখি। নগদান আছে জাবেদায় ক্রেডিট, কিন্তু নগদের ঘরটি আছে ডেবিট পাশে, মিলে নাই, অর্থাৎ নগদের ঘরটা থাকে ডেবিট পাশে কিন্তু নগদান জাবেদায় ক্রেডিট, আর এই জন্য মিলে নাই, আর না মিললে বিয়োগ। আমরা যদি 75 থেকে 2,200 বাদ দিই তাহলে আমাদের থাকে 72,800 টাকা। এখানে 50 থাকবে রেজাল্ট যখন আমরা নিচে নামাবো। আর এখানে 1,22,800 টাকা থাকবে। সর্বশেষ 20 তারিখে কি বলা আছে? 15 থেকে 30,000 টাকা পাওয়া গেল। তার মানে হচ্ছে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। নগদের ঘরে এবং প্রাপ্য হিসাবের ঘরে কত টাকা? 30,000 টাকা। আমরা নগদের ঘরে লিখলাম 30,000 টাকা, প্রাপ্য হিসাবের ঘরে আমরা লিখলাম 30,000 টাকা। এখন খেয়াল করো নগদের ঘরটা আছে ডেবিট দিকে, এখানেও নগদ ডেবিট মিলে গেছে, যোগ প্রাপ্যের ঘরটা আছে ডেবিট দিকে কিন্তু প্রাপ্য জাবেদায় ক্রেডিট মিলে নাই, তাই এটি বিয়োগ। আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে 72,800 এবং 30,000 যোগ করলে 1,02,800 টাকা। এখানে 50 থেকে 30 গেলে 20,000 টাকা। আর এখানে কোনো টাকা বসে নাই, অর্থাৎ যা টাকা ছিল সেটি আমরা লিখবো 1,22,800। এরপরে খেয়াল করো দুই পাশ সমান হইতে হবে আমার। বাম পাশের দুইটা ঘর 1,02,800 এবং 20,000 টাকা যদি আমরা যোগ করি 1,22,800 টাকা হয়। আর ডান পাশে আমার আছেই 1,22,800 টাকা। 1,22,800 টাকা দুই পাশ সমান হলো, এই হলো আমাদের গ প্রশ্নের উত্তর হিসাব সমীকরণ।